লেখিকা মল্লিকা হীরার বড় বউ। চ্যাটার্জি বাড়িটা বাইরে থেকে দেখলে যেন একেবারে জমিদারি আমলের ঐতিহ্য। লাল দালান, উঠোন জুড়ে পুরনো আম গাছ, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এই বাড়ির দেওয়ালের মধ্যে কতটা অবহেলা, কতটা অবমূল্যায়ন জমে আছে বছরের পর বছর। আর সেই অবহেলার সবচেয়ে বড় শিকার ছিল এই বাড়ির বড় বউ নয়নতারা। নয়নতারা নামটা যতটা মায়াময়, তার জীবনটা ঠিক ততটাই কঠিন। বিয়ের সময় তার বয়স ছিল মাত্র 22, চোখে ছিল হাজারটা স্বপ্ন, নিজের পড়াশোনা শেষ করে কিছু একটা করার ইচ্ছে। কিন্তু সেই স্বপ্নগুলো যেন একদিনেই থেমে গেল, যখন বাবার মৃত্যুর পর তার মামারা সিদ্ধান্ত নিল মেয়েদের বেশি পড়াশোনা ভালো না, বিয়ে করে সংসার করাই মেয়েদের ধর্ম। সেইভাবেই একদিন হঠাৎ করে তার বিয়ে হয়ে গেল চ্যাটার্জি বাড়িতে। প্রথম দিন থেকে নয়নতারা বুঝে গিয়েছিল এই বাড়িতে তাকে বউ হিসেবে নয়, একজন দায়িত্ব পালনকারী মানুষ হিসেবেই দেখা হবে। শাশুড়ি সরস্বতী দেবী প্রথম দিনেই বলেছিলেন, শোনো নয়নতারা, আমাদের বাড়িতে বউ মানে সংসারের হাল ধরা, বাইরে যাওয়া, চাকরি করা, এসব আমাদের ঘরে মানায় না। শুনেছি তুমি নাকি একটু পড়াশোনা করেছো, সে ভালো, কিন্তু এখন সংসারের কাজে মন দাও। নয়নতারা কিছু বলেনি, মাথা নিচু করে মেনে নিয়েছিল, কারণ তখন তার কিছু করার ছিল না। সবাই এখানে অপরিচিত, সবাই যেন নিজের দম্ভ নিয়ে থাকে। বড় ননদ একটু মনে হলো সাবলীল, বিবাহিত, চাকরি করে, তবুও তার মধ্যে কোনো অহংকার নেই। সে ভাবল তার কপালে এটাই ছিল, তার হয়তো চাকরি করার স্বপ্ন কখনো পূরণ হবে না, তাই সংসারটা মন দিয়ে করাই ভালো। স্বামী অনির্বাণ, সে খারাপ মানুষ ছিল না, কিন্তু ভালোও বলা যায় না। নিজের জগতে ব্যস্ত, অফিস, বন্ধু, মোবাইল, এই নিয়েই তার দিন কেটে যেত। নয়নতারার দিকে তাকানোর সময় বা ইচ্ছে কোনোটাই যেন তার ছিল না। শুধু তাকে বিয়ে করে বাড়িতে এনেছিল মায়ের কথা শুনে, কিন্তু কখনো তাকে নিয়ে বেরোতো না, দুটো ভালো কথাও বলতো না, শুধু রাত্রে জৈবিক চাহিদায় কাছে আসতো। নয়নতারা মাঝে মাঝে চুপ করে বসে ভাবত, এই কি তবে আমার জীবন? দিন গড়াতে লাগলো, সকাল থেকে রাত পর্যন্ত কাজ, রান্না, পরিষ্কার, সবার খেয়াল রাখা। এর মধ্যে সে নিজের গর্ভে কারোর আসার সংবাদ পেল, এবং এই ঘটনাই তার জীবন পাল্টে দিল। সে ভাবল কেউ একজন আসছে তার জীবনটাকে প্রাণ দিতে। নির্দিষ্ট দিনে সে একটি পুত্র সন্তানের জন্ম দিল। বাড়ির সবাই খুব খুশিও হলো। স্বামী তার ছেলেকে সত্যি খুব ভালোবাসতো। দেখতে দেখতে 6 বছর কেটে গেল। ছেলের বয়স এখন 3.5 বছর। সামনে দেওরের বিয়ে। ছোট জাই ঈশিতা চাকরি করে তার দেওরের অফিসেই। বড়লোক বাড়ির মেয়ে, এটা শোনার পর থেকেই তো শাশুড়ি যেন পুরো পাল্টে গেল। সব সময় বলতে থাকলো কবে আসবে তার ছোট বৌমা, তার ছোট বৌমাই এই বাড়ির যোগ্য বউ। এই সব কথা শুনে নয়নতারার একটু খারাপ অবশ্য লাগতো, কারণ তার শাশুড়ি মাই তো তাকে পছন্দ করে নিয়ে এসেছিল। এখন ঈশিতা বড়লোক বাড়ির মেয়ে বলে সে যোগ্য হয়ে গেল। বড় বউকে চাকরি করতে বারণ করে দিয়েছিল, এখন ছোট বৌমা চাকরি করে, তাতে বরঞ্চ উনি খুব খুশি। বাহরে, যে সংসারের জন্য একটা মানুষ নিজের সর্বস্ব দিয়ে দিল, তার একটু প্রশংসা কেউ করে না। দেখতে দেখতে দেওরের বিয়ে হয়ে গেল। বিয়েতে অবশ্য তাকে বেশি কাজেও কেউ লাগালো না। তার মাসি শাশুড়ির আধুনিকা বৌমাদের কাজে লাগানো হলো, অজুহাত দেওয়া হলো, তোমার বাচ্চা তো ছোট, তুমি বাড়িতেই থাকো। বরযাত্রী হিসাবেও সে যেতে পারল না। যার জন্য তাকে বাড়িতে রাখা, তার ছেলে, তাকে তো তার বাবা নিয়ে গেল, কিন্তু তাকে কেউ যাওয়ার কথা পর্যন্ত বলল না। তবুও তার কোনো দুঃখ নেই, সে জানে তার বাবা মা নেই, তাই তার কোনো মূল্য নেই। ঈশিতাও বাড়িতে আসার পর বড় যাকে কেমন যেন এড়িয়ে চলে, কি জানি কি চলে ওর মনের মধ্যে। ঈশিতা বাড়িতে আসার পর থেকে তো শাশুড়ি যেন ছোট বৌমা বলতে অজ্ঞান। দিন যেতে লাগলো, কিন্তু নয়নতারা জীবন বদলালো না। বাড়ির সমস্ত কাজ তার করতে হতো, এমনকি স্বামী দেওর জায়ের টিফিন বানাতে হতো, তারপর নিজের ছোট ছেলেকে নিয়ে রাত জাগা। এইভাবেই তার জীবন আটকে গেল এক অদৃশ্য চক্রে। কিন্তু কেউ কোনোদিন বলল না তুমি আছো বলেই সংসারটা চলে, বরং উল্টো। শাশুড়ি বলতো, এটা ঠিক মতো হয়নি, একটা কাজও ঠিক মতো করতে পারো না। যা বলতো, ওটা কেন করনি, এটা কেন করনি,
সারাদিন বাড়ি বসে করো কি? স্বামী বলতো, তোমার মধ্যে কোনো গুণ নেই। এই কথাগুলোই তার প্রতিদিনের সঙ্গী। এই বাড়ির ছোট বউ ঈশিতা, নয়নতারা তাকে নিজের বোনের মতোই দেখত। নাম ধরে ডাকতো ঈশি, কিন্তু ঈশিতা কখনো সেইভাবে তাকে আপন করে নেয়নি। কারণ ঈশিতা ছিল বড়লোক বাড়ির মেয়ে, নামী কোম্পানিতে চাকরি করে, ইংরেজিতে কথা বলে, আধুনিক, আত্মবিশ্বাসী। আর নয়নতারা, সে ছিল শুধু গৃহবধূ, এই বাড়ির চোখে যার কোনো আলাদা পরিচয় নেই। ঈশিতা প্রায়ই তাকে এড়িয়ে যেত। নয়নতারা ডাকলে বলতো, আরে দিদি, পরে কথা বলি, আমার মিটিং আছে। তোমার মতো নাকি টিপিক্যাল গৃহবধূ? কিন্তু সে পরে আর কোনো দিন আসতো না। তবুও নয়নতারা ভালোবাসা ছাড়েনি। ছোট বউয়ের অনেক কাজই করে দিত, অসুস্থ হলে মাথায় হাত বুলিয়ে দিত। কিন্তু ভালোবাসা একতরফা হলে সেটা ধীরে ধীরে কষ্টে পরিণত হয়। এই সত্যিটা সে বুঝতে পারেনি তখনও। বিয়ের পর থেকে 8 বছর কেটে গেল এইভাবে। এই 8 বছরে নয়নতারা নিজের সবটুকু দিয়ে দিয়েছে এই সংসারকে। নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের পরিচয়, সব কিছু। কিন্তু বিনিময়ে সে পেল কি? একটা অবহেলার জীবন। একদিন রাতে সবাই খেয়ে উঠে গেছে, নয়নতারা একা বসে বাসন মাজছে। তার ছোট ছেলে পাশেই ঘুমিয়ে। হঠাৎ তার হাত থেমে গেল। জলের মধ্যে নিজের মুখটা দেখল, ক্লান্ত, নিষ্প্রভ, চোখের নিচে কালি, যেন সে আর সেই আগের নয়নতারা নেই। মনে মনে বলল, আমি কে? এই প্রশ্নটা তাকে ভিতর থেকে নাড়িয়ে দিল। তবুও কি সে পারল নিজেকে বদলাতে? না, পাল্টায়নি এখনো কিছুই। নয়নতারা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল। আগে তাও সংসার আর ছেলে নিয়ে সে দুঃখ ভুলে থাকতো। এটা ঠিক যে সংসারের দায়িত্ব তার কাছেই ছিল, সে সব সামলাতো খুশি মনে। দু একটা কথা সবাই বললেও তেমন কেউ নাক গলাতো না নয়নতারার কাজের ভিতরে। কিন্তু ইদানিং সেটাও বদলে গেল। সব কাজে সবাই খুঁত ধরতে লাগলো, যেন সেই আছে শুধু সেই বাড়িতে অপমান সহ্য করার জন্য। বড় বৌমা, তোমার কি একটু বুদ্ধি নেই নাকি? এইভাবে কেউ ডাল রান্না করে? রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে শাশুড়ি সরস্বতী দেবীর সেই কড়া গলাটা যেন সারা বাড়ি কাঁপিয়ে দিল। নয়নতারা চুপ করে দাঁড়িয়ে রইল, মাথা নিচু, হাত দুটো কাঁপছে হালকা। সকাল থেকে এক মুহূর্ত বসেনি সে। তবুও এ একটা ভুলেই সব শেষ। তার কোনো পরিশ্রমের মূল্য নেই, শুধু ভুলটাই চোখে পড়ে সবার। সত্যি বড় বৌমা, তোমাকে বলি হারি, ওই তো শুধু রান্নাটাই করো বাড়িতে, সেটাতেও তোমার মন নেই। ছোট বৌমাকে দেখো কি সুন্দর চাকরি করে, আবার মাঝে মাঝে চাও বানায় আমাদের জন্য। পাশ থেকে শ্বশুরমশাই গম্ভীর গলায় বললেন। এই কথাগুলো শুনে নয়নতারার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। কিন্তু সে মুখ তুলল না, কারণ সে জানে প্রতিবাদ মানেই আরও অপমান। ঠিক তখনই ঘরে ঢুকলো তার স্বামী অনির্বাণ। অফিসে যাওয়ার আগে চা খেতে এসে সে মুখ কুঁচকে বলল, এখনো রান্না শেষ হয়নি? প্রতিদিন একই অবস্থা, কি করো তুমি সারাদিন? নয়নতারা ধীরে বলল, সব করছি তো, ছেলেকে স্কুলে পাঠাতে হলো, সেখানেই দেরি হয়ে গেল, আর একটু অপেক্ষা করো। চুপ করো, অনির্বাণ বিরক্ত হয়ে থামিয়ে দিল। তোমার অজুহাত শুনতে ভালো লাগে না। তুমি একটা কাজ ঠিক মতো করতে পারো না। সত্যি বলতে কি, তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই কথাটা যেন ছুরি হয়ে গেঁথে গেল নয়নতারার বুকের ভেতর। তবুও সে চুপ, চোখের জলটা সামলে নিল, কারণ এই বাড়িতে কান্নারও কোনো দাম নেই। ঠিক তখনই ঢুকলো ছোট বউ ঈশিতা। হাতে মোবাইল, কানে হেডফোন, আধুনিক পোশাক, আত্মবিশ্বাসী ভঙ্গি। সে একবার তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, দিদি প্লিজ একটু তাড়াতাড়ি করো না, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। তোমার এই স্লো কাজের জন্য আমাকে লেট হতে হয়। নয়নতারা মৃদু গলায় বলল, হয়ে যাচ্ছে ঈশি, একটু অপেক্ষা করো। ঈশিতা বিরক্ত হয়ে বলল, উফ দিদি, তুমি না একদম আনপ্রফেশনাল। লাইফে কিছু করনি বলেই এসব বোঝো না। টাইম ম্যানেজমেন্ট বলে একটা জিনিস আছে। এই কথাগুলো শুনে শাশুড়ি হাসতে হাসতে বললেন, ওরে ঈশি, তোর ওর থেকে এসব আশা করিস না। ও তো শুধু বাসন মাজা, রান্না করাই জানে। পড়াশোনা করে কি হবে, মাথা তো খালি। ঘরের সবাই হেসে উঠল।
সেই হাসির শব্দটা যেন নয়নতারার কানে ধাক্কা মারল। তার মনে হলো সে যেন এই বাড়ির কেউ না, একটা খেলনা যাকে নিয়ে সবাই মজা করে। দুপুরে খাওয়ার সময় আবার শুরু হলো। শ্বশুরমশাই ভাত খেতে খেতে বললেন, নুনটা ঠিক হয়নি, এতদিনেও ঠিক মতো রান্না শিখতে পারলো না, আমাদের কপালটাই খারাপ। অনির্বাণ তখন ফোনে স্ক্রোল করতে করতে বলল, ছেড়ে দাও বাবা, এর থেকে বেশি কিছু আশা করাও ভুল। আমি তো বলি কাজের লোক রাখলেই ভালো হতো, অন্তত কাজটা ঠিকঠাক হতো। নয়নতারা থমকে গেল। তার হাত থেকে থালা প্রায় পড়ে যাচ্ছিল। নিজের স্বামীর মুখে এই কথা শুনে সে যেন ভেতর থেকে ভেঙে পড়ল, কিন্তু তবুও সে কিছু বলল না, শুধু মাথা নিচু করে আবার কাজে লেগে গেল। বিকেলে ঈশিতা তার বন্ধুদের সাথে ভিডিও কলে ব্যস্ত। হঠাৎ নয়নতারা জল দিতে গেলে সে হাত নেড়ে বলল, বর্দি প্লিজ একটু দূরে দাঁড়াও না, আমি কলে আছি। তোমার এই লুকটা না একদম প্রেজেন্টেবল না, বন্ধুরা দেখলে কি ভাববে? থাকো তো গেও ভূতের মতো, প্লিজ কিছু আবার মনে করো না। বন্ধুদের হাসির শব্দ ফোন থেকে ভেসে এলো। কে ছিল রে? তোর যা? হাউস ওয়াইফ? আমাদের বাড়ির কাজের লোকও এর থেকে স্মার্ট। ঈশিতা হেসে বলল, হ্যাঁ রে, পুরো ট্র্যাডিশনাল টাইপ, কিছুই জানে না, ছাড় বাদ দে। নয়নতারা চুপচাপ সরে গেল। তার হাতের গ্লাসটা কাঁপছিল, বুকের ভেতরটা ভারী হয়ে উঠছিল, কিন্তু সে জানে এখানে তার অপমানের কোনো শেষ নেই। রাতে আবার নতুন ঝড়। শাশুড়ি বললেন, শোনো নয়নতারা, কাল থেকে সকালে উঠে উঠোনটা ভালো করে একটু পরিষ্কার করে দিও। ছেলের দোহাই দিয়ে তো কাটিয়ে দাও এখন, গতকাল দেখলাম নোংরা হয়ে গেছে। নয়নতারা ক্লান্ত গলায় বলল, মা আপনি কি বলছেন? আমি তো করতে চাই, আপনিই বলেন ওটা না করে রান্না বসাতে। একদম তর্ক করবে না। চেঁচিয়ে উঠলেন সরস্বতী দেবী, তোমার কাজ তুমি ঠিকমতো করো না, আবার বড় বড় কথা বলছো। ওরে অনি, দেখ তোর বউ আমার সাথে তর্ক করছে, আমি আর থাকবো না এই বাড়িতে। অনির্বাণ তখন টিভি দেখতে দেখতে বলল, মা ঠিকই বলছে, আর তুমি তর্ক করছো? সারাদিন তো বাড়ির কাজই করো, তাও পেরে ওঠো না। তুমি একটু ডিসিপ্লিনড হও, নইলে সমস্যা হবে। সকাল সকাল ওঠার চেষ্টা করো। এই সমস্যা হবে কথাটার মানে নয়নতারা খুব ভালো করেই জানে। সেটা আরও অপমান, আরও অবহেলা। ছোট্ট ছেলেটা এসে তার আঁচল ধরল। মা তুমি কাঁদছো? নয়নতারা তাড়াতাড়ি চোখ মুছে হাসল, না রে আমি কাঁদছি না। কিন্তু সে জানে সে কাঁদছে, প্রতিদিন কাঁদছে, ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে, অথচ কেউ সেটা দেখতে পাচ্ছে না বা দেখতে চায় না। রাত গভীর হলে, সবাই ঘুমিয়ে পড়লে নয়নতারা একা বসে থাকে রান্নাঘরের কোণে। হাত দুটো জলে ভিজে, চোখ দুটো শূন্য, মনে হয় সে যেন একটা যন্ত্র, যার কোনো অনুভূতি নেই, কোনো স্বপ্ন নেই, শুধু কাজ আর অপমান। এই দুটোতেই তার অস্তিত্ব সীমাবদ্ধ। নিজের মনেই সে ধীরে ধীরে বলে, আমি কি সত্যি এতটাই মূল্যহীন? কিন্তু সে প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ নেই এই বাড়িতে। এই চ্যাটার্জি বাড়িতে নয়নতারা শুধু একটা নাম, একটা দায়িত্ব, একটা কাজের মানুষ। তার কোনো সম্মান নেই, কোনো পরিচয় নেই, কোনো মূল্য নেই। শুধু আছে অপমান, অবহেলা আর এক নিঃশব্দ যন্ত্রণা, যা প্রতিদিন তাকে একটু একটু করে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। চ্যাটার্জি বাড়িটা অন্যরকম ব্যস্ত। সকাল থেকে দোতলা তিনতলা জুড়ে দৌড়ঝাঁপ। আলো লাগানো হচ্ছে, ডাইনিং স্পেস সাজানো হচ্ছে, বড় বড় টেবিল, কাচের গ্লাস, প্লেট, সবকিছু যেন একেবারে নিখুঁত হতে হবে, কারণ আজ ছোট বউ ঈশিতার অফিসের পার্টি। বড় বড় লোক আসবে, তার বস, সহকর্মী, ক্লায়েন্ট, সবাই। আর ঈশিতা চায় সবাই দেখুক সে কতটা পারফেক্ট। এই বিশাল আয়োজনের মাঝখানে এক কোণে দাঁড়িয়ে আছে নয়নতারা। তার হাতে লিস্ট, চোখে ক্লান্তি, মুখে কোনো অভিব্যক্তি নেই। সকাল 5টা থেকে সে একটানা কাজ করে চলেছে। সবজি কাটা, রান্না করা, মিষ্টি বানানো, টেবিল সাজানো, আবার রান্নাঘরে ফিরে যাওয়া। এইভাবে সে যেন একা পুরো অনুষ্ঠানের ভার কাঁধে নিয়ে চলছে। ঈশিতা তখন ফোনে কারো সাথে কথা বলছে। হ্যাঁ, সব সেট। আমার বাড়িটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে, সব অ্যারেঞ্জমেন্ট আমি নিজেই করেছি। নয়নতারা পাশ দিয়ে যাচ্ছিল, কথাটা শুনে থমকে গেল এক মুহূর্তের জন্য, তারপর আবার হাঁটা শুরু করলো।
কারণ সে জানে এই আমি নিজেই করেছির মধ্যে তার কোনো অস্তিত্ব নেই। শাশুড়ি সরস্বতী দেবী এসে বললেন, বড় বৌমা, মাংসটা ঠিকমতো রান্না করেছো তো? আজ কিন্তু কোনো ভুল চলবে না, এত বড় বড় লোক আসবে। নয়নতারা শান্ত গলায় বলল, হ্যাঁ মা, সব ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। পাশ থেকে শ্বশুর মশাই বললেন, দেখো আজ কোনো রকম ভুল করো না আবার, তাহলে কিন্তু লজ্জার শেষ থাকবে না, তোমার কিন্তু অনেক দায়িত্ব। এই কথাগুলো যেন তার কানে বারবার বাজতে লাগলো। লজ্জা, দায়িত্ব, ভুল সবকিছুই যেন শুধু তার জন্য। বিকেলের দিকে বাড়িতে আসতে শুরু করলো অতিথিরা। হাসি, গল্প, আলো সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ। ঈশিতা একে একে সবাইকে রিসিভ করছে। আত্মবিশ্বাসী হাসি, ইংরেজিতে সাবলীল কথা, ওয়েলকাম, প্লিজ কাম ইন। তার সহকর্মীরা মুগ্ধ হয়ে চারপাশে দেখছে। ওয়াও, হোয়াট এ বিউটিফুল হাউস! ঈশিতা, ইউ হ্যাভ ডান অ্যান অ্যামেজিং জব। ঈশিতা হেসে বলল, থ্যাংক ইউ, আই হ্যাভ প্ল্যান্ড এভরিথিং মাই সেলফ। এই এভরিথিং শব্দটার মধ্যে নয়নতারা যেন আরো ছোট হয়ে গেল। ঠিক তখনই রান্নাঘর থেকে ট্রেটা নিয়ে বেরোলো নয়নতারা। শাড়ির আঁচল, কোমরে গোজা, কপালে ঘাম, চোখে ক্লান্তি, সে নিঃশব্দে একে একে খাবার সার্ভ করতে লাগলো। ঈশিতা তার এক সহকর্মীকে বলল, দিস ইজ মাই ফাদার ইন ল অ্যান্ড দিস ইজ মাই হাজবেন্ড। তারপর শাশুড়ির দিকে ইশারা করে বলল, অ্যান্ড শি ইজ মাই মাদার ইন ল। নয়নতারা তখন ঠিক তাদের পাশেই দাঁড়িয়েছিল, ট্রে হাতে। এক মুহূর্তের জন্য সে থেমে গেল। মনে হলো এইবার হয়তো তাকে পরিচয় করিয়ে দেবে, কিন্তু না, ঈশিতা তার দিকে তাকিয়েও দেখল না। যেন সে সেখানে নেই, যেন সে শুধু একটা স্টাফ, একটা কাজের মানুষ। একজন সহকর্মী হালকা করে জিজ্ঞেস করলো, হু ইজ শি? ঈশিতা একটু হেসে বলল, ও, শি হেল্পস ইন দ্য হাউস। এই একটা বাক্য যেন বজ্রপাতের মতো পড়ল নয়নতারার উপর। তার হাত কেঁপে উঠল। ট্রে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। মাথা নিচু করে সরে গেল, কারণ এই মুহূর্তে তার চোখের জল কেউ দেখলে চলবে না। রান্নাঘরে ঢুকে সে দেওয়ালে হাত রেখে দাঁড়ালো। বুকটা ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার মনে হলো এই বাড়িতে তার 8 বছরের অস্তিত্বটা এক মুহূর্তে মুছে গেল। আমি আমি তাহলে কি? নিজের মনেই বলল সে। ঠিক তখনই অনির্বাণ ঢুকলো, মুখে বিরক্তি। এই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাইরে এত কাজ পড়ে আছে, আর তুমি ড্রামা করছো? নয়নতারা কাপা গলায় বলল, আমি একটু, মাথাটা ঘুরছিল। অনির্বাণ হেসে উঠল ঠান্ডা গলায়, মাথা ঘুরছে? তুমি তো শুধু অজুহাত খোঁজো, কাজের সময় অসুস্থতা আর কি। নয়নতারা এবার নিজেকে সামলাতে পারল না। আমি সারাদিন একা সব করছি, তোমরা কি একটুও কেউ সাহায্য করেছো? কেউ করনি। আমি পারছি না, আমি সত্যি আর পারছি না। বাহ বাহ, এইটুকু কাজ করেই ক্লান্ত হয়ে পড়েছো? অনির্বাণ থামিয়ে দিল। এইটুকু কাজ করে যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো, তাহলে তুমি সত্যি কোনো কাজের নও। বাইরে যারা কাজ করে তারা এর থেকে 1000 গুণ বেশি করে। তাদের মতো যোগ্যতা তোমার নেই বলেই তুমি এখানে পড়ে আছো। এই কথাগুলো শুনে নয়নতারা স্থির হয়ে গেল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সে আর কিছু বলতে পারল না, কারণ এই মুহূর্তে তার ভিতরটা একেবারে ফাঁকা হয়ে গেছে। অনির্বাণ আবারও বলল, আর হ্যাঁ, বাইরে গিয়ে যেন কোনো সিন ক্রিয়েট করো না। আজ ঈশিতার ইমেজের প্রশ্ন, বুঝেছ? এই বলে সে বেরিয়ে গেল। নয়নতারা একা দাঁড়িয়ে রইল রান্নাঘরের মধ্যে। চারপাশে শুধু বাসনের শব্দ আর তার নিঃশব্দ কান্না। সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল, মুখটা দুহাতে ঢেকে দিল। এতদিনের জমে থাকা কষ্ট যেন আজ একসাথে বেরিয়ে আসছে। তার মনে হচ্ছিল সে আর পারছে না, সত্যিই আর পারছে না। ঠিক তখনই দরজার কাছে একটা নরম গলা শোনা গেল, নয়ন। নয়নতারা মুখ তুলে তাকালো, চোখ ভরা জল। সামনে দাঁড়িয়ে সোমদত্তা, এই বাড়ির বড় মেয়ে, ননদ। বহুদিন পর আজ বাড়িতে এসেছে এই অনুষ্ঠানের জন্য। সোমদত্তা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তার চোখে স্পষ্ট কষ্ট, অসহায়তা, রাগ, সবকিছু একসাথে। সে ধীরে ধীরে এগিয়ে এলো, কিছু না বলে নয়নতারার পাশে বসে পড়ল। তারপর খুব আস্তে করে তার কাঁধে হাত রাখলো। এই স্পর্শটা ছিল অন্যরকম, অপমান নয়, অবহেলা নয়, একটা নিঃশব্দ সমর্থন, একটা বোঝাপড়া। নয়নতারা আর নিজেকে সামলাতে পারল না, মাথাটা নিচু করে কেঁদে ফেলল। সোমদত্তা চুপ করে তার পাশে রইল।
কিন্তু তার চোখে তখন একটা দৃঢ়তা জন্ম নিচ্ছে, যে দৃঢ়তা হয়তো খুব শীঘ্রই এই বাড়ির অনেক কিছু বদলে দেবে। আর সেই মুহূর্তে নীরব রান্নাঘরের মধ্যে নয়নতারার জীবনের মোড় ঘোরার প্রথম সাক্ষী হয়ে রইল একটা হাতের স্পর্শ। রান্নাঘরের মেঝেতে বসে কাঁদছিল নয়নতারা। তার কান্নার চেপে রাখা যাচ্ছিল না। এতদিনের জমে থাকা অপমান, অবহেলা, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার যন্ত্রণা সব একসাথে বেরিয়ে আসছিল। আর তার পাশে নিঃশব্দে বসেছিল সোমদত্তা, চোখে গভীর মনোযোগ, মুখে কঠিন স্থিরতা, যেন সে শুধু তার দুঃখ শুনছে না, বরং একটা দীর্ঘ ইতিহাস শুনতে প্রস্তুত। কাঁদো নয়ন, সমস্ত দুঃখ আজকে প্রকাশ করে ফেলো, যেন আজকের পর থেকে তোমার মনে আর কোনো দুঃখ না থাকে, নরম গলায় বলল সোমদত্তা। নয়নতারা ধীরে ধীরে মুখ তুলে তাকালো, চোখ লাল, গলাটা ভারী। বললে কি হবে দিদি? কেউ তো কোনোদিন শুনতেই চায়নি। আমি চাই। সোমদত্তার গলাটা এবার দৃঢ়। আমি শুনতে চাই, আর এবার শুধু শোনা না, কিছু করা হবে। এই কথাগুলো যেন নয়নতারার ভিতরের বাঁধটা ভেঙে দিল। সে ধীরে ধীরে বলতে শুরু করলো। কথাগুলো এলো থেমে থেমে, কান্নার মাঝে। দিদি, আমি আমি ইঞ্জিনিয়ারিং পড়তাম। 3rd ইয়ার পর্যন্ত সবসময় ক্লাসে ভালো রেজাল্ট করতাম। স্যাররা বলতেন আমি অনেক দূর যাব। সোমদত্তা অবাক হয়ে তাকালো। তুমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো? নয়নতারা মাথা নাড়ল। হ্যাঁ, আমার অনেক বড় স্বপ্ন ছিল দিদি, কিন্তু সেটা হলো না। মা তো সেই কবেই মারা গেছে। আর তারপর বাবা হঠাৎ মারা গেলেন। বাড়ির সব দায়িত্ব এসে পড়লো। মামারা বলল মেয়েদের এত পড়াশোনা করে কি হবে। তারপর জোর করে বিয়ে দিয়ে দিল। তার গলা আবার ভেঙে গেল। আমি চাইনি দিদি। আমি পড়তে চেয়েছিলাম, নিজের একটা পরিচয় বানাতে চেয়েছিলাম। কিন্তু সোমদত্তা চুপ করে শুনছিল। তার চোখে তখন রাগ জমছে, কিন্তু সে নিজেকে সামলে রাখল। তারপর এই বাড়ি। নয়নতারা চারপাশে তাকালো। প্রথম দিন থেকে বুঝে গিয়েছিলাম এখানে আমার কোনো স্বপ্নের জায়গা নেই, শুধু কাজ, শুধু দায়িত্ব। তারপর ছেলে হলো, আর আমি পুরোপুরি আটকে গেলাম। ভাবতাম সময় হলে আবার কিছু করব, কিন্তু সেই সময়টা আর এলো না। সে এক নিঃশ্বাসে বলে গেল। আজ যখন ইসি সবাইকে আমাকে পরিচয় করানোর সময় বলল আমি শুধু বাড়ির কাজে সাহায্য করি, তখন মনে হলো আমি সত্যি কিছুই না। তোমার ভাই আমাকে ফেলনা মনে করে, সব সময় অপমান করতে থাকে। আমি আমার নিজের কাছেই হারিয়ে গেছি দিদি, আমি হেরে গেছি। রান্নাঘরে নীরবতা আরো ভারী হয়ে উঠল। কিছুক্ষণ চুপ থেকে সোমদত্তা ধীরে বলল, তুমি জানো নয়ন, তোমার সবচেয়ে বড় ভুল কি? নয়নতারা অবাক হয়ে তাকালো। কি? তুমি নিজেকে ভুলে গেছো, কারণ অন্যের কথা তুমি বেশি ভাবো। এই কারণে সবাই তোমাকে তুচ্ছ মনে করে। সোমদত্তার গলাটা শক্ত। এই বাড়ির কেউ তোমাকে নিজে থেকে ছোট করেনি, তুমি নিজেই নিজেকে ছোট হতে দিয়েছো। ভেবে দেখো আমি কি বলছি। এই কথাটা যেন সরাসরি তার ভিতরে গিয়ে লাগলো। কিন্তু আমি কি করতাম দিদি? নয়নতারা অসহায় গলায় বলল, আমার তো কোনো উপায় ছিল না। উপায় ছিল, আর এখনো আছে। সোমদত্তা এবার সোজা হয়ে বসে বলল, তুমি ইঞ্জিনিয়ারিং পড়েছো, সেটা কোনো ছোট বিষয় নয়। তুমি চাইলে আবার শুরু করতে পারো। নয়নতারা হালকা হেসে মাথা নাড়ল। 8 বছর হয়ে গেছে দিদি, আমি সব ভুলে গেছি। এখন আমাকে কে চাকরি দেবে? দেবে, একেবারে দৃঢ় স্বরে বলল সোমদত্তা। তুমি যদি নিজেকে সুযোগ দাও, দুনিয়াও তোমাকে সুযোগ দেবে। নয়নতারা চুপ করে রইল। সোমদত্তা একটু এগিয়ে এসে বলল, শোনো, আমি একটা আইটি কোম্পানিতে কাজ করি। আমি জানি এখন কিভাবে আবার শুরু করতে হয়। তুমি অনলাইন কোর্স করবে, আপডেট করবে নিজেকে। আমি তোমাকে গাইড করব, ইন্টারভিউর জন্য প্রস্তুত করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আর নিজেকে অযোগ্য ভাববে না। সোমদত্তার চোখে তখন আগুন। কারণ তুমি অযোগ্য নও, তুমি শুধু থেমে গেছো। এই কথাগুলো নয়নতারার ভিতরে যেন আলো জ্বালিয়ে দিল। বহুদিন পর তার মনে হলো হয়তো সত্যি কিছু সম্ভব। সেই রাতেই তারা সিদ্ধান্ত নিল কাউকে কিছু না বলে নয়নতারা আবার পড়াশোনা শুরু করবে। পরের দিন থেকে শুরু হলো নতুন যুদ্ধ। ভোরে উঠে সংসারের সব কাজ, ছেলে সামলানো, তারপর যখন সবাই ব্যস্ত তখন লুকিয়ে লুকিয়ে ফোনে কোর্স করা, নোটস নেওয়া, রাত জেগে পড়া। শরীর ক্লান্ত হয়ে যেত, চোখ বন্ধ হয়ে আসতো, কিন্তু সে থামতো না। সোমদত্তা প্রতিদিন ফোন করে বলতো, হাল ছাড়বে না নয়ন, আর একটু এগো।
মাসের পর মাস কেটে গেল। ধীরে ধীরে নয়নতারা নিজের পুরনো জ্ঞান ফিরে পেল, নতুন স্কিল শিখলো, তার ভিতরের আত্মবিশ্বাসটা আবার জেগে উঠতে শুরু করলো। একদিন সোমদত্তা বলল, এবার ইন্টারভিউ দাও। নয়নতারা ভয় পেয়ে গেল। আমি পারবো না দিদি, আমি ভয় পাচ্ছি। ভয় পাওয়া স্বাভাবিক, সোমদত্তা বলল, কিন্তু চেষ্টা না করলে তুমি সারা জীবন এখানেই আটকে থাকবে। অনেক দ্বিধা, অনেক ভয়ের পর একদিন সকালে বাড়ির সবাইকে না বলে একটা সাধারণ শাড়ি পরে হাতে একটা ফাইল নিয়ে নয়নতারা বেরিয়ে পড়ল। তার হৃদস্পন্দন তখন খুব দ্রুত, হাত কাঁপছে, মনে হচ্ছে সে যেন একটা অজানা জগতে পা রাখছে। ইন্টারভিউ রুমে ঢুকে প্রথমে সে থমকে গিয়েছিল, প্রশ্নের পর প্রশ্ন তার মাথা ঘুরছিল, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে সামলে, নিজের অভিজ্ঞতা বলল, নিজের লড়াইয়ের কথা বলল। বেরিয়ে এসে সে ভাবল, হয়তো হবে না। কিন্তু কয়েকদিন পর একটা ফোন এলো, কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড। এই একটা বাক্য শুনে নয়নতারা স্তব্ধ হয়ে গেল। তারপর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এইবার আনন্দের। সেই দিন সন্ধ্যায় সে বাড়ি ফিরল, সবাই তখন ডাইনিং টেবিলে বসে। নয়নতারা ধীরে বলল, আমার তোমাদের সাথে একটা কথা আছে। সবাই তাকালো, সবাই ভাবলো এর আবার কি কথা থাকতে পারে। সবাই অবহেলা করে তাকালো, কিন্তু সেই সব উপেক্ষা করে নয়নতারা বলল, আমি আমি একটা চাকরি পেয়েছি। এক মুহূর্তে পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। অনির্বাণ অবিশ্বাসের গলায় বলল, তুমি চাকরি? শাশুড়ি চোখ বড় বড় করে বললেন, এইসব কি বলছো তুমি? তুমি পাবে চাকরি? ঈশিতা থমকে গেল, তার মুখে স্পষ্ট বিস্ময়। হ্যাঁ, কি চাকরি? চাকরি মানে বোঝো তুমি? তা কিসের চাকরি পেলে বর্দি? নয়নতারা এবার প্রথমবারের মতো মাথা তুলে দৃঢ় গলায় বলল, আইটি কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, আর আমি সিলেক্ট হয়েছি। ঘরের সবাই যেন একসাথে কথা হারিয়ে ফেলল। এই সেই নয়নতারা, যাকে তারা এতদিন শুধু অবহেলা করেছে, অপমান করেছে, অযোগ্য বলেছে, সে আজ নিজের পরিচয় নিয়ে দাঁড়িয়ে আছে। ঈশিতা অবাক হয়ে বলল, তুমি ইঞ্জিনিয়ারিং কবে করলে? মিথ্যে বলছো তুমি, তাই না? না ঈশি, আমার আগে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা ছিল। অবশ্য সেটা কেউ জানতো না। সবাই স্তব্ধ, সবাই নির্বাক, কারোর মুখে কোনো কথা নেই। শ্বশুর, শাশুড়ি, দেওর, যা, এমনকি তার স্বামী, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা আত্মবিশ্বাসী মেয়েটির দিকে। আর সেই মুহূর্তে চ্যাটার্জি বাড়ির দেওয়ালগুলো যেন প্রথমবারের মতো বুঝতে পারল নীরবতার ভিতরে কতটা শক্তি লুকিয়ে থাকতে পারে। এইসব তুমি কি বলছো বড় বৌমা? এই বয়সে এসে তুমি চাকরি করবে? শাশুড়ি সরস্বতী দেবীর গলায় স্পষ্ট রাগ। শ্বশুরমশাই বললেন, এই বাড়ির বড় বউ হয়ে বাইরে চাকরি করবে তুমি বড় বৌমা? আমাদের সংসারের কি হবে? আমাদের পরিবারে থেকে এসব করা চলবে না। এতদিন যেমন ছিলে তেমনই থাকো, এসব নাটক বন্ধ করো। অনির্বাণ প্রথমে চুপ ছিল, তারপর একটু কটাক্ষের সুরে বলল, তুমি কি সত্যি ভেবেছ তুমি এই চাকরিটা করতে পারবে? আর তুমি কবে কবে এসব করলে? আমাকে বলার একটু প্রয়োজন মনে করলে না? আর তাছাড়া তুমি চাকরি করতে গেলে সংসার কে সামলাবে? আর ছেলেটাকে কে দেখবে? এসব চিন্তা ভাবনা মাথায় এনো না। সেই মুহূর্তে বাড়িতে প্রবেশ করে সোমদত্তা। সে দৃঢ় গলায় বলে, কেন আনবে না এই সব চিন্তা ভাবনা ভাই? দিনের পর দিন মেয়েটিকে অপমান করে যাচ্ছিস তোরা, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছিস কেন, কিসের জন্য? মেয়েটি চাকরি করে না বলে সংসারে গাধার মতো খেটেও মেয়েটির কোনো মূল্য বাড়ির কেউ তোরা দিস না। তাহলে মেয়েটি নিজের মূল্য কেন দেখাবে না, যেখানে ওর যথেষ্ট যোগ্যতা আছে? নয়নতারার দিকে তাকিয়ে সে আবার বলে, আর তোকেও বলি, এখনো যদি প্রতিবাদ করতে না পারিস, নিজের জন্য যদি কথা বলতে না পারিস, তাহলে তোর এই চাকরি করতে হবে না। এই কথাগুলো শুনে নয়নতারা এবার মাথা উঁচু করল, তার চোখে প্রথমবারের মতো দৃঢ়তা। সে ধীরে বলল, আমি এই চাকরি করব, এটা আমার অস্তিত্বের লড়াই। আর বাড়ির কাজের কথা বলছো তোমরা, বাড়ির কাজ আমরা দুই বউ ভাগ করে করব। কি সীতা, এখন তো আমিও চাকরি করব, আমারও তো উচিত বাড়ির কাজ না করা, কিন্তু আমি সেটা করব না। আমি বাড়ির বউ, এমনকি তুইও বাড়ির বউ, তাই আমরা দুজনেই কাজ ভাগ করে করব। আর বাকিটা মা তো আছেই, মা সামলাবে। ঈশিতা কিছু বলতে গিয়েও আর বলতে পারল না, কিন্তু তার মুখে এক অদ্ভুত অস্বস্তি, একটা চাপা কষ্ট, একটা হীনমন্যতা ধীরে ধীরে তাকে গ্রাস করছিল।
সে যার দিকে এতদিন অবহেলার চোখে তাকিয়েছে, আজ সে নিজেই নিজের পরিচয় নিয়ে দাঁড়িয়েছে। সে নিজের হয়ে কথা বলছে। এই সত্যিটা মেনে নেওয়া তার পক্ষে সহজ ছিল না। ঈশিতা একটু ইতস্তত করে বলল, বর্দি, আমি আমি কি করে বাড়ির কাজ করব বলো? আমি তো কখনো কোনো কাজ করি না, আমি তো পারি না। নয়নতারা এবার সরাসরি তার দিকে তাকালো। পারিস না? এটা বললে তো হবে না ছোট। আমি পারলে তুইও পারবি। তোর তো অনেক যোগ্যতা, তুই তো অনেক কিছুই পারিস, তাই এটাও পারবি। এই কথাটা যেন সরাসরি আঘাত করলো ঈশিতাকে। সে কখনো ভাবতেই পারেনি সাধাসিধে বড় যা তাকে কখনো এইভাবে বলতে পারে। সেই দিনের পর থেকে বাড়ির পরিবেশ বদলে গেল, কিন্তু সহজভাবে নয়, সংঘর্ষের মধ্য দিয়ে। নয়নতারা পরের দিন থেকে অফিসে যেতে শুরু করলো। ভোরে উঠে নিজের আর ছেলের জন্য রান্না করে নিত, তারপর শান্তভাবে বেরিয়ে যেত। আর একটা বড় পরিবর্তন, সে আর সবার জন্য আগের মতো সব কাজ করতো না। প্রথম কয়েকদিন বাড়িতে অশান্তি লেগেই থাকলো। এই বাড়ির কাজ কে করবে? শাশুড়ি চেঁচিয়ে উঠতেন, কারণ ছোট বৌমা এত কিছু হওয়ার পরেও কোনো কাজ করতো না। নয়নতারা শান্তভাবে বলতো, যেভাবে এতদিন আমি একা করতাম, এবার সবাই একটু করে করবে। আর আপনার আদরের ছোট বৌমা যখন করছে না, তাহলে তো তার কাজ আপনাকে করতে হবে, তাই না মা? এই কথা শুনে সবাই আরও রেগে যেত, কিন্তু নয়নতারা আর পিছিয়ে যায়নি। অফিসে প্রথম দিনগুলো সহজ ছিল না। নতুন পরিবেশ, নতুন কাজ, ভুল হতো, চাপ ছিল, কিন্তু সে হার মানেনি। রাত জেগে শিখেছে, ভুল থেকে নিজেকে ঠিক করেছে, আর ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছে। কয়েক সপ্তাহের মধ্যেই তার টিম লিডার বললেন, ইউ হ্যাভ স্ট্রং ফান্ডামেন্টালস, জাস্ট নিডেড কনফিডেন্স। এই একটা বাক্য তার ভিতরের আত্মবিশ্বাসকে আরো শক্ত করলো। এদিকে বাড়িতে ধীরে ধীরে পরিবর্তন শুরু হলো। একদিন শাশুড়ি দেখলেন নয়নতারা না থাকায় তাকে নিজেই রান্নাঘরে যেতে হচ্ছে, নিজের কাজ নিজেকে করতে হচ্ছে। তখন তার মনে প্রথমবারের মতো একটা প্রশ্ন জাগলো, এই মেয়েটা এতদিন একা এত কিছু কিভাবে সামলাতো? আর ছোট বৌমা, সে কখনো শাশুড়ি মাকে একটু সাহায্য করতে আসে না? তার রাগটা একটু একটু করে নরম হতে লাগলো। অনির্বাণও লক্ষ্য করছিল নয়নতারা বদলে গেছে। চোখে আত্মবিশ্বাস, কথায় দৃঢ়তা, নিজের একটা আলাদা জগৎ তৈরি হয়েছে তার। অফিস থেকে ফিরে ক্লান্ত হলেও তার মুখে একটা তৃপ্তির ছাপ। একদিন রাতে সে ধীরে বলল, আজ অফিস কেমন ছিল? এতদিন পর এই প্রশ্ন। ভালো, শান্তভাবে উত্তর দিল সে। অনির্বাণ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি তুমি সত্যি অনেক কিছু পারো, আমি আগে বুঝিনি। এই স্বীকারোক্তিটা সহজ ছিল না, কিন্তু সত্যি ছিল। আর ছোট্ট ছেলে, সে তো সবচেয়ে বেশি খুশি। মায়ের নতুন ব্যাগ, আইডি কার্ড, ল্যাপটপ, সবকিছু নিয়ে তার গর্ব। সে সবাইকে বলে বেড়াতো, আমার মা অফিসে কাজ করে। তার চোখে তার মা এখন হিরো। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এলো এই বাড়ি সীতার মধ্যে। সে বাইরে থেকে আগের মতোই থাকতো, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল। রাতে একা বসে ভাবতো, আমি যাকে এতদিন ছোট করে দেখেছি, সে আজ এত বড়, আর আমি? তার অহংকার ধীরে ধীরে তাকে প্রশ্ন করতে শুরু করলো। একদিন সে রান্নাঘরে দাঁড়িয়েছিল। নয়নতারা অফিস থেকে ফিরেছে, ক্লান্ত, তবুও নিজের ছেলেকে কোলে নিয়ে হাসছে। ঈশিতা হঠাৎ বলল, দিদি। নয়নতারা তাকালো। কিছুক্ষণ চুপ থেকে ঈশিতা বলল, আমি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি ভাবতাম তুমি কিছুই পারো না, কিন্তু আমি ভুল ছিলাম। তার গলাটা কেঁপে উঠল। আমি আমি তোমাকে হেল্পার বলেছিলাম সেদিন। আমি খুব লজ্জিত। নয়নতারা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, ভুল সবাই করে ঈশি, কিন্তু সেটা বুঝতে পারা বড় কথা। ঈশিতার চোখে জল চলে এলো। এরপর একদিন সবাই একসাথে বসেছিল, এক অদ্ভুত নীরবতা, যেন কেউ কিছু বলতে চাইছে। প্রথমে শাশুড়ি বললেন, নয়নতারা, আমি তোমাকে কোনোদিন বুঝতে পারিনি, তুমি এত কিছু পারো। আমি শুধু তোমাকে কাজের মানুষ ভেবেছি, আমাকে ক্ষমা করো। শ্বশুর মশাইও মাথা নিচু করে বললেন, আমরা ভুল করেছি, তোমার মূল্য বুঝিনি। অনির্বাণ ধীরে এসে তার সামনে দাঁড়ালো। আমি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি, অথচ তুমি কিছু বলনি। যদি পারো আমাকে ক্ষমা করো। নয়নতারা তাদের সবার দিকে তাকালো। এই মানুষগুলোই তাকে এতদিন ভেঙেছে, আবার আজ তার কাছেই ক্ষমা চাইছে। সে ধীরে বলল, ক্ষমা করা কঠিন না, কিন্তু ভুলে যাওয়া সহজ না। আমি সব ভুলে যেতে পারবো না, কিন্তু আমি এগিয়ে যেতে চাই নিজের মতো করে। তার গলায় কোনো রাগ ছিল না, ছিল শুধু দৃঢ়তা। সোমদত্তা দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল সেদিন। তার মুখে একটা তৃপ্তির হাসি।
সে জানতো এই লড়াইটা নয়নতারা একাই জিতেছে। চ্যাটার্জি বাড়ির সেই পুরনো দেওয়ালগুলো আজ যেন নতুন করে শ্বাস নিচ্ছে। একটা মেয়ের নীরব সহ্য, অপমান, কান্না সব পেরিয়ে উঠে দাঁড়ানোর গল্প আজ এই বাড়ির ইতিহাস হয়ে গেল। নয়নতারা আর শুধু এই বাড়ির বড় বউ নয়, সে এখন একজন নিজের পরিচয়ে দাঁড়ানো মানুষ, একজন মা, একজন স্বাবলম্বী লড়াকু নারী। আর সবচেয়ে বড় কথা, সে নিজেকে ফিরে পেয়েছে। এইভাবেই শেষ হয় নয়নতারার গল্প, যেখানে অপমানের অন্ধকার ভেদ করে একটা আত্মমর্যাদার আলো জ্বলে ওঠে। আর সেই আলো শুধু তার জীবনই নয়, চারপাশের সব মানুষকেও বদলে দেয়। আজকের এই গল্পটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।